নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 5ই ফেব্রুয়ারি মার্কেট সব সেক্টর জুড়ে পতন দেখল। এমন একটা সেক্টর ছিল না যেখানে বলা যেতে পারে যে একটা উচ্ছ্বাস, আবেগ বা উদ্দীপনা ছিল। বিগতকাল আলোচনা করছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে দিনের পর দিন তার প্রভাব বৃদ্ধি করছে, তার কিন্তু একটি নেগেটিভ এফেক্ট আমরা বিগতকালই ইনফরমেশন টেকনোলজি সেক্টরের উপর দেখতে পেয়েছিলাম, যেখানে আমাদের নিফটি আইটি প্রায় 5.5% উপর পতন দেখেছিল এবং সেই পতনের জের কিন্তু আজও অব্যাহত ছিল। হ্যাঁ, অতখানি পতন দেখেনি ডেফিনেটলি বিগতকালের মতন, কিন্তু একটা আশঙ্কার ফলে আজকের যে ভারতবর্ষের সেরা 10টা আইটি কোম্পানি, অর্থাৎ যেটা নিফটি আইটির অন্তর্গত, সেখানে কিন্তু আমরা পতন দেখেছি। এছাড়া যে সেক্টরগুলো আরও বেশি পতন দেখেছে তার মধ্যে ছিল নিফটি ইন্ডিয়া ডিফেন্স এবং নিফটি মেটাল। আমাদের শেয়ার বাজার যখন উত্থান বা পতন দেখে তার পেছনে কিছু ডেফিনেটিভ রিজনস বা কারণ থাকে। যদি আমরা দুদিন আগে মার্কেটে উচ্ছ্বাস দেখে থাকি, উদ্দীপনা দেখে থাকি, তার কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা যে ভারত আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গিয়েছে। আবার বাজেটের দিনে আমরা মার্কেটে পতন দেখেছিলাম, তার কারণ আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে ফিউচার্স এবং অপশনসে তিনি সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স তিনি বৃদ্ধি করতে চলেছেন। অর্থাৎ এই দুটো মেজর কারণে একদিন আমরা বড় পতন দেখেছি, একদিন আমরা বড় উত্থান দেখেছি। কিন্তু আজকে তো সেরকম কোনো খবর ছিল না যার ফলে মার্কেটে দারুণ পতন আসতে পারে। অর্থাৎ গোটা বিশ্বজুড়ে বিভিন্ন শেয়ার বাজার যদি নেগেটিভলি রিয়্যাক্ট করে, তার কিন্তু একটা এফেক্ট আমাদের ভারতীয় শেয়ার বাজারের উপর এসে পড়ে। সেটাই কিন্তু আজকের আমরা দেখলাম। আজকের এশীয় বাজারগুলো লিটারালি তছনছ হয়ে গিয়েছে বলা যেতে পারে। আজ জাপানের নিক্কেই 225 সেটা আজকে 0.1% কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল। তাইওয়ান ওয়েটের 1.5% কাছাকাছি, কসপি অর্থাৎ কোরিয়ার স্টক এক্সচেঞ্জ 4%-এর ওপর পতন নিয়ে ট্রেড করছিল। এবং বিগতকাল আমেরিকার বাজারে বিভিন্ন ইন্ডাইসেসগুলো, মেজর ইন্ডাইসেস যেমন ডাউ জোন্স বলুন, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর বলুন এবং ন্যাসড্যাক তো বটেই, তারা পতন দেখেছে। বিশেষত ন্যাসড্যাক, সেটা যেহেতু টেকনোলজি হেভি সেক্টর, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কোম্পানিজগুলো রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রিলেটেড কোম্পানিজগুলোও রয়েছে, সেখানে আমরা কালকে রাতেও ব্যাপক হারে সেল অফ দেখেছি। অর্থাৎ পরপর দুদিন পতন ন্যাসড্যাকে, আজকের তারই জেরে আমরা নিফটি আইটি বা সার্বিকভাবে আইটি সেক্টরের অন্তর্গত কোম্পানিগুলোতে পতন দেখে ফেলেছিলাম। মেটাল সেক্টর আজকেরও দারুণ পতন দেখেছে। মেটাল সেক্টরে যে বিভিন্ন কোম্পানিজগুলো রয়েছে, আমি নিফটি মেটালের কথা এখানে আলোচনা করছি, সেখানে সেই স্টকসগুলো কিন্তু নির্ভরশীল কমোডিটি প্রাইসের ওঠানামার ওপর। বিগত 6 মাস ধরে আমাদের যে মেটাল কোম্পানিজগুলো রয়েছে তারা ঠিক কমোডিটির মতনই বিহেভ করছে। যেমন আজকের দিনে সোনার দাম আমরা একটা পতন দেখেছি। লাস্ট মোটামুটি ওই 800 টাকার মতন নিচে নেমে সোনা ট্রেড করছিল। এটা 2রা এপ্রিল এক্সপায়ারি MCX ডেটা। রূপো দেখুন, রূপো আজকেরও বড় পতন দেখেছে, প্রায় 18,700 টাকা নিচে নেমে 5ই মার্চের এক্সপায়ারি যে সিলভার রয়েছে সেইটা ট্রেড করছিল, অর্থাৎ প্রায় 6.9% নিচে নেমে ট্রেড করছিল। কপারেও আজকের 1% পতন এসেছে, ক্রুড অয়েলও আজকে প্রায় 1%-এর নিচে পতন নিয়ে ট্রেড করছিল। এগুলো সমস্ত ফিউচার্সের কথা আমি বলছি। পতন এসেছে হচ্ছে হিন্দালকো, হিন্দুস্তান জিঙ্ক এবং বেদান্ত। বেদান্ত প্রায় 5.5% নিচে নেমে ট্রেড করছিল, হিন্দুস্তান জিঙ্ক প্রায় 4.5% নিচে নেমে ট্রেড করছিল, হিন্দালকো প্রায় 3% নিচে নেমে ট্রেড করছিল। কারণ এরা হয় অ্যালুমিনিয়াম, নয় কপার, নয় সিলভার, এইগুলো নিয়ে ট্রেড করে। সুতরাং কমোডিটি মার্কেটের ওপর যখন চাপ বাড়বে, অর্থাৎ কমোডিটি প্রাইসের সাংঘাতিকভাবে নিচে নামবে, এরাও নেগেটিভলি রিয়াক্ট করবে।
আবার খেয়াল করে দেখবেন যে যে দিন কমোডিটি প্রাইসেসগুলো দারুণ উত্থান দেখে সেখানে এই মেটাল স্টকসগুলো ইউজুয়ালি পজিটিভলি রিয়াক্ট করে। ডিফেন্সে লাগাতার পতন দেখে যাচ্ছি বিগত কয়েকদিন ধরে, কোনো ছাড় নেই। কখনো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের খবর আসছে, কখনো রেজাল্ট প্রত্যাশা মতন হচ্ছে না, কখন বাজেটে ডিফেন্স অ্যালোকেশন বৃদ্ধি পেলেও সেটা বিভিন্ন ডিফেন্স কোম্পানিজগুলোকে সন্তুষ্ট করতে পারছে না, বা তাতে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা সন্তুষ্ট হতে পারছে না। আজকেরও প্রায় 2% উপর পতন নিয়ে ট্রেড করছিল বিভিন্ন ডিফেন্স স্টকস। হিন্দুস্তান এরোনটিক্স আগের দিনও পতন দেখেছিল, আজকেরও পতন দেখেছে 4%-এর উপর পতন। প্রায় সামগ্রিকভাবে সমস্ত ডিফেন্স স্টকসে আমরা আজও পতন কেবল দেখিনি, বড় পতন দেখেছি। নিফটি আইটিতে প্রত্যেকটা স্টক, সেটা আমাদের প্রতিষ্ঠিত লার্জ ক্যাপ কোম্পানিজগুলো বলুন বা লার্জ মিড ক্যাপ কোম্পানিজগুলো বলুন, সেখানে সব কিছুতেই পতন এসছে। এবং যেহেতু নিফটি আইটিতে পতন এসেছে এবং নিফটি আইটির মধ্যে এইচসিএল টেক বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন বা টিসিএস বলুন, এরা টেক মাহিন্দ্রা বলুন, এই স্টকসগুলো যেহেতু নিফটির অন্তর্গত, নিফটি 50-র অন্তর্গত, তার ফলে এই স্টকসগুলোর পতনের ফলে নিফটি 50-কেও কিন্তু টেনে নামিয়ে দিয়েছে এই স্টকসগুলো। মনে রাখতে হবে যে ফিনান্সিয়ালসের পর কিন্তু খুব বড় ওয়েটেজ নিফটি 50-তে রয়েছে এই আইটি কোম্পানিজগুলো। তার ফলে যেটা দাঁড়ায়, যদি নিফটি আইটি কোম্পানিজগুলোতে ক্রমাগত পতন আমরা দেখতে থাকি, খুব স্বাভাবিকভাবে সেটা একটা বড় প্রেশার হিসেবে সাব্যস্ত হয়, বিশেষত নিফটি 50 এই ইন্ডেক্সটার ওপর। বিশ্ব বাজারে এই যে শেয়ার বাজারে সার্বিকভাবে পতন হলো, এর ফলে কি আশঙ্কা আরও বাড়ছে? উত্তর হচ্ছে আমরা কেউ জানি না, কিন্তু এইটুকুনি জানি যে বিগতকাল অ্যানথ্রোপিকের ঘোষণার পর অস্বস্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যারা বড় বড় যারা কর্ণধার, আইটি কোম্পানির কর্ণধার বা ম্যানেজমেন্ট, তারা বারবার বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। তারা কনফারেন্স কল করছেন, করে যারা সাংবাদিক বা যারা বিনিয়োগকারীদের তাদের বোঝাবার চেষ্টা করছেন যে ঠিক কী কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের ব্যবসা খেয়ে ফেলতে পারবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বিনিয়োগকারীরা এই যে আতঙ্কে রয়েছেন, এটা থেকে সহজে তারা বেরোতে পারছে না। তাদের একটাই বক্তব্য, তার আইটি কর্মকর্তাদের এটা বক্তব্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর ভুল তথ্য দেয়, প্রচুর ভুল করে। সুতরাং সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো তাদের সার্ভিসেসের জন্য বা সফটওয়্যারের জন্য তারা কেবলমাত্র এআই কোম্পানিগুলোর উপর ভরসা করতে পারবে না, তাদেরকে সফটওয়্যার আইটি কোম্পানিজের কাছে ফিরে আসতেই হবে। তার উত্তরে বিনিয়োগকারীরা বলছেন যে খুব সত্যি কথা, এটা মেনে নিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভুল করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এইটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চলার পথে প্রাথমিক কয়েকটা পদক্ষেপ। এরপর যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও নিজেকে ইমপ্রুভ করবে বা করে চলেছে, এমন একটা পর্যায়ে দাঁড়াবে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পরিমাণ ভুল করতো সেটা কেবলমাত্র নামমাত্র বা নেগলিজেবল থেকে যাবে, তখন এই আইটি কোম্পানিজগুলোর কি হবে? যতক্ষণ না এই অ্যাসুরেন্সটা রয়েছে যে এআইকে আইটি কোম্পানির যারা কর্মকর্তা তারা নিজেদের কোম্পানিতে ইন্টিগ্রেট করবেন বা তারা নিজেরাই এআই তারা ডেভেলপ করবেন বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপ করবেন, ততক্ষণ কিন্তু বিনিয়োগকারীরা খুব একটা আশ্বস্ত হতে পারছে না। যত দিন যাবে অনেক এফেক্টিভ এআই বাজারে চলে আসবে এবং তারা প্রাথমিকভাবে যে কাজটা করে দিচ্ছে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এইটাকে এখন অ্যাড্রেস করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের এই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানিগুলোর ক্ষেত্রে। এবার বিগতকাল খেয়াল করে দেখুন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা খুব অল্প পরিমাণ নেট বায়াস ছিলেন, মোটামুটি 30-31 কোটি টাকার মতো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণেই ভারতীয় শেয়ার বাজার পতন দেখলো তা নয়, এটা একটা কারণ। 2 নম্বর কারণ তো আলোচনা আগেই করলাম যে বিশ্ব জুড়ে এশীয় বাজার, আমেরিকার বাজার পতনের ফলে তার একটা নেগেটিভ প্রভাব আমাদের ভারতীয় শেয়ার বাজারের উপর পড়েছে। 3 নম্বর, আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল, খুব স্বাভাবিকভাবে মার্কেট দারুণভাবে ভোলাটাইল ছিল। ইউজুয়ালি উইকলি এক্সপায়ারি হোক বা মান্থলি এক্সপায়ারি হোক, যাই হোক না কেন, সেই দিন মার্কেট একটু বেশি ভোলাটাইল থাকে। এক সময় ইন্ডিয়ার ভোলাটিলিটি ইন্ডেক্স সেটা পজিটিভে ছিল, অর্থাৎ গ্রিন ছিল, সেটাও একটা চিন্তার কারণ ছিল। এবং
আজকের এবং কালকের মিলিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তাদের মনিটারি পলিসি কমিটির মিটিং রয়েছে। আজকের দিনের মিটিং, এরপর কালকের মিটিং আরেকটি মিটিং হবে এবং তারপর আমাদের রিজার্ভ ব্যাংকের মাননীয় গভর্নর তিনি এসে ঘোষণা করবেন যে তিনি এক্স্যাক্টলি ইন্টারেস্ট রেট নিয়ে কী সিদ্ধান্ত নিলেন। এবং আজকের দিনে যেভাবে মার্কেট বিহেভিয়ার আমরা দেখলাম, মার্কেট ভীষণ কশাস হয়ে রয়েছে, কারণ তারা জানেন না যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা যদি স্ট্যাটাস কো মেনটেন করেন, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি না কোনো পরিবর্তন করে, সেক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টর একটু ডিসঅ্যাপয়েন্টেড হলেও হতে পারে। এক, দু নম্বর হচ্ছে যদি তারা ইন্টারেস্ট রেট কমান, এবং প্রশ্নটা হচ্ছে কেন তারা কমাবেন, যদি হাই গ্রোথ রেট কোনো দেশে থাকে, অর্থাৎ জিডিপি গ্রোথ, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে এখন, সুতরাং সেক্ষেত্রে আরবিআই এই প্রশ্ন তুলতেই পারে যে আমরা যখন দেখছি আমাদের গ্রোথে কোনো প্রবলেম নেই, তাহলে আমরা শুধু শুধু কেন ইন্টারেস্ট রেট কম করব? হ্যাঁ, কেবলমাত্র ইনফ্লেশন কম এই অজুহাতে আমরা ডেফিনেটলি ইন্টারেস্ট রেট কমাতে নাও পারি, খুব স্বাভাবিকভাবে। এক, দু নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেট কমাবার যে মূল উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে ইকোনমিতে অর্থের ফ্লো বৃদ্ধি করা, কিন্তু তার জন্য আলাদা ওপেন মার্কেট অপারেশনস রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে। কেবলমাত্র রেপো রেট কম করেই যে আমাদের অর্থনীতিতে টাকার যোগান দিতে হবে বা টাকার ফ্লো বৃদ্ধি করতে হবে এমন কোনো কারণ তাদের জন্য নেই। এবং তাছাড়া কনজামশনের দিক থেকে কনজামশনকে এনকারেজ করার জন্য আমরা জিএসটি রেট কার্ড দেখেছি। বিগত বছর আমরা প্রায় 12 লাখ টাকা অবধি ইনকাম ট্যাক্সের রিবেট দেখেছি। অর্থাৎ এইগুলোকে অপারেশনাল হতে দেওয়া, তাকে কিছুটা সময় দেওয়া, এবং তারপর আর কিছুদিন অবজারভেশন যে এক্স্যাক্টলি যে এই জিএসটি রেট কম করা হলো বা এই যে ইনকাম ট্যাক্স রিবেট দেওয়া হলো, তার ফলে মানুষ কনজামশনের দিকে ঝুঁকছেন কিনা, অর্থাৎ বিক্রি বাটা হচ্ছে। তার মানে জিডিপি রেট, অর্থাৎ জিডিপি যদি গ্রোথ রেট যদি না কমে, কনজামশন যদি সাংঘাতিকভাবে না কমে, ইনফ্লেশন নমিনাল থাকে, সব কিছুর দিক থেকে, তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা ইচ্ছে করলে স্ট্যাটাস কো মেনটেন করতেই পারেন। একটু মার্কেটসটা দেখুন, বিগত এক সপ্তাহ ধরে কি সাংঘাতিক, যেটাকে বলে পতন নয়, ক্র্যাশ করছে ক্রমাগত। একে তো ভোলাটাইল অ্যাসেট, সেই অক্টোবরের 10 তারিখের পর থেকে পতন দেখেই চলেছিল। কেবলমাত্র বিগত এক সপ্তাহে বিটকয়েন প্রায় 19% কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল, ইথেরিয়াম প্রায় 7.5% পতন নিয়ে ট্রেড করছিল, রিপল প্রায় 25% কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল, বা সোলানা প্রায় 25% কাছাকাছি পতন নিয়ে ট্রেড করছিল। যাক, এটার উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের তথ্যটা দেওয়া, কোনো বাই সেল রিকমেন্ডেশন এখানে কোনো কিন্তু প্রশ্নই নেই। এইবার চলে আসছি হচ্ছে আজকে বিভিন্ন সেক্টর, সমস্ত সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে প্রায় পতন। নিফটি সেন্সেক্স তো বটেই, নিফটিতে প্রায় 8%, সেন্সেক্সে প্রায় তাই। নিফটি ব্যাংক ওই 0.3% কাছাকাছি। এছাড়া স্মল ক্যাপ, মিড ক্যাপ পতন। নিফটি অটো 8% কাছাকাছি। ক্যাপিটাল গুডস প্রায় 1% কাছাকাছি। কনজিউমার ডিউরেবলস 1% কাছাকাছি। মেটালস তো ডেফিনেটলি আলোচনা করলাম। এখানেই শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম বা যে অ্যাসেট নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন। নমস্কার।